15 বছরেরও বেশি সময় আওয়ামী লীগ সরকার বিএনপির ওপর জোর জুলুম আর নির্যাতন চালিয়েছে। এমন অনেক নেতা আছেন যারা হাসিনা সরকারের জোর জুলুমের কাছে নতি স্বীকার করেনি, তবে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু বিএনপির এমনও কিছু নেতা আছেন যাদেরকে টাকা দিয়ে কেনা যায়নি। তারা ছিলেন আপোষহীন, এর জন্য তাদেরকে গুম হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু তারা নিজেদেরকে বিক্রি করেননি। বিএনপির এমনই 5 জন আপোষহীন ত্যাগী নেতাদের নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক কারা এই 5 জন। নাম্বার 1, সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। তাকে সবসময় জমের মতো ভয় পেত আওয়ামী লীগ। এর জন্য তাকে দলে ভেড়াতে সব ধরনের চেষ্টা করেছে হাসিনা। এমনকি তিনি যদি আওয়ামী লীগে যোগ দেন তাহলে তাকে মন্ত্রীর পদ দেওয়া হবে বলেও ওয়াদা করেছিল হাসিনা। কিন্তু সালাউদ্দিন আহমেদ ছিলেন আপোষহীন একজন নেতা, এর জন্য অবশ্য তাকে চরম মূল্য দিতে হয়েছিল। 2015 সালে বাংলাদেশের জাতীয় রাজনীতির উত্তাল সময়ে উত্তরার একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অচেনা মুখোশধারী অপহরণকারীরা সালাউদ্দিন আহমেদকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় আয়নাঘরে। আয়নাঘরে তাকে তুমুল নির্যাতন করা হয়। এরপর সেখানে থেকে নিয়ে যাওয়া হয় বর্ডারে, তুলে দেওয়া হয় বিএসএফের হাতে। তখন থেকে দীর্ঘ 62 দিন অজ্ঞাত স্থানে গুম অর্থাৎ নিখোঁজ থাকার পর 1 বছরের 11 মে সালাউদ্দিন আহমেদকে সর্বপ্রথম মানসিক বিপর্যস্ত অবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গল্ফ লিঙ্ক মাঠে পাওয়া যায়। গোয়েন্দারা তাকে ঠেলে ওপারে পাঠালেও অবৈধ অনুপ্রবেশের মামলায় শিলংয়ে বন্দিত্বের জীবন কাটাতে হয় সালাউদ্দিন আহমেদকে। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। দীর্ঘ আইন প্রক্রিয়ায় ছাড়া পেলেও দেশে ফিরতে পারেননি। 9 বছর ভারতে থেকেছেন। 9 বছর ভারতে অবস্থানের পর গত আগস্টে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এভাবেই আওয়ামী লীগের সাথে আপোষ না করায় তাকে চরম কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি বিক্রি হননি। নাম্বার 2, সাইফুল ইসলাম হিরণ। সাইফুল ইসলাম হিরু লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি। 4র্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা 10 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য। পরে যোগ দেন বিএনপিতে। ক্রমে তিনি হয়ে ওঠেন আওয়ামী লীগের জম। এজন্য হিরণকে নিজেদের দলে এমন কোনো চেষ্টা নেই যা তিনি করেননি। কিন্তু হিরণ ছিলেন আপোষহীন। তাকে কোনো কিছুতে নিষ্প্রভ করতে পারেনি হাসিনা, ফলে মাইনাস ফর্মুলায় হাঁটে আওয়ামী লীগ। 27 নভেম্বর 2013 সালে রাত 9টায় হিরণকে অপহরণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 11 এর কমান্ডিং অফিসার তারেক সাইদ। নিখোঁজের পরপরই খবর পায় পরিবার। এরপরে থানা, র্যাব অফিসসহ দ্বারস্থ হয়েছিলেন অনেকের কাছে, কিন্তু কেউ দিতে পারেনি তার সন্ধান। দিন যায়, মাস যায়, বছর যায়, অপেক্ষার প্রহর শেষ হয় না। হিরু বেঁচে আছে কিনা মরে গেছে এই সংবাদও তার পরিবারের কারো কাছে নেই। অপেক্ষায় থাকেন এই বুঝি ফিরে আসবেন, কিন্তু হিরণ আর ফিরে আসেননি। ধারণা করা হয় হাসিনার নির্দেশে হিরণকে হত্যা করে লাশ গুম করে দিয়েছে ডিজিএফআই। বাবা সাইফুল ইসলাম হিরো নিখোঁজের সময় রাফসানুল ইসলামের বয়স ছিল 17 বছর। বর্তমানে পড়াশোনা শেষ করে দেখছেন বাবার ব্যবসা। বড় 2 বোন মাশরুফা এবং তাসনুভা, দুজনে বিবাহিত। এর মধ্যে একজন ব্যাংকার, আরেকজন ফ্যাশন ডিজাইনার। বর্তমানে মা ফরিদা ইসলাম হাসিকে নিয়ে গুলশানের বাসায় থাকেন রাফসান। স্বামী নিখোঁজের পর থেকে তার সন্ধান চেয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অফিসে গিয়েছেন ফরিদা। দ্বারস্থ হয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের। কোথাও পাননি স্বামীর সন্ধান। স্বামী হারানোর পর থেকে শোকে অনেকটা পাথর হয়ে গেছেন ফরিদা ইসলাম হাসি। বাসায় অনেকটা চুপচাপ থাকেন, অপেক্ষায় থাকেন স্বামীর। বিশ্বাস করেন একদিন ঠিকই ফিরবে স্বামী সাইফুল ইসলাম হিরু। নাম্বার 3, এম ইলিয়াস আলী। সিলেট 2 আসনে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। তিনি ছিলেন সত্যিকার একজন দেশপ্রেমিক। রাজনীতিতে যুক্ত হবার সময়ে তিনি ওয়াদা করেছিলেন প্রাণ গেলেও বিএনপির জন্য তিনি নিষ্ঠাবান থাকবেন। এজন্যই কোনো কিছুতে তিনি আপোষ করেননি। ফলে এক পর্যায়ে ইলিয়াস আলীকে গুম করে দেয় হাসিনা। এরপর ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন 1 যুগেরও বেশি সময় ধরে। পরিবারের সদস্যরা এখনও তাকে ফিরে পাওয়ার আশায় রয়েছেন। 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ইলিয়াস আলী গুম রহস্য আবারও আলোচনায় আসে। সম্প্রতি এই ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া গ্রেফতার র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলামের 164 ধারা স্বীকারোক্তিতে। তাহেরুল ইসলাম বলেন, 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে। সভা শেষ করে রাত 11টায় তিনি বের হন। বের হয়ে ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপসারণ করা হয়। তারপর তাকে শেষ করে লাশ যমুনায় ফেলে দেওয়া হয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ইলিয়াস আলীকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে 11 জন এবং আরেক সদস্য 13 জনকে শেষ করেছিল। সেই সময় জিয়াউল আহসান র্যাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। যদিও ইলিয়াসের পরিবার বিশ্বাস করে কোনো একদিন হয়তো ইলিয়াস ফিরে আসবে। নাম্বার 4, লুৎফুজ্জামান বাবর। সত্যিকারের দেশপ্রেমিক একজন নেতা ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুধুমাত্র দেশপ্রেমিক আর আওয়ামী লীগের সাথে আপোষ না করার কারণে তার জীবন থেকে হারিয়ে গেছে 1 যুগেরও বেশি সময়। হাসিনার আক্রোশের শিকার হয়ে বছরের পর বছর তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন। বাবরের মুক্তিতে গোটা দেশে নেমে আসে উৎসব মুখর পরিবেশ। তাকে বরণ করে নেয় লাখ লাখ মানুষ। বাংলাদেশের ইতিহাসে আর কোনো নেতাকে এতটা আড়ম্বরভাবে বরণ করা হয়নি। উল্লেখ্য, বাবর পরিচিত ছিলেন ভারতের জম হিসেবে। তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যে বিপুল পরিমাণ অস্ত্র আর গোলাবারুদ পাঠিয়ে তাদেরকে ভারতের হাত থেকে স্বাধীন করতে চেয়েছিলেন। বাবর ভারত সরকারকে এতটাই দৌড়ের উপর রেখেছিলেন যা পারেননি চীন, পাকিস্তানের মতো দেশও। এজন্য একটা সময় ছিল যখন দণ্ড প্রতাপশালী বাবরের নাম শুনলে হাড় হিম হয়ে যেত ভারতের। 2004 সালে 7 সিস্টার্সের স্বাধীনতাকামী জনগোষ্ঠী আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। আটক হয়ে যায় কয়েক মিলিয়ন ডলার মূল্যের সেই অস্ত্র। সম্প্রতি বাবরের মুক্তি পাওয়ার ঘটনায় একজন লিখেছেন, 2007 সালের 28শে মে আটক হয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার জীবন থেকে কতগুলো বছর হারিয়ে গেল। কেউ কি পারবে সেই সময়গুলো তাকে ফেরত দিতে? পৃথিবীর কোনো সম্পদ, ঐশ্বর্য হারিয়ে যাওয়া এই সময়গুলো ফেরত দিতে পারে? যে প্রিয়জন তাকে বিহীন এতটা বছর একা কাটিয়েছে, তারা কি সেই মূল্যবান সময়গুলো আর ফেরত পাবে? এই অবিচারের দায় কে নেবে? নাম্বার 5, সৈয়দ সাদাত হোসেন। বিএনপির আরেকজন জাদরেল এবং আপসীন নেতা সৈয়দ সাদাত হোসেন 2018 সালে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে নিখোঁজ হন এই নেতা। ওই দিন বিকেলে ছেলে মেহেদীজ্জামান ও বাসার কেয়ারটেকারকে গাড়িতে নিয়ে বেরিয়েছিলেন সাদাত। বনানী ফ্লাইওভারের নিচে একটি মাইক্রোবাস তাদের পথ রোধ করে এবং মাইক্রোবাস থেকে কয়েকজন এসে সাদাতকে জোর করে নামিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। এভাবে গুম হয়ে যান সাদাত। এরপর আয়নাঘরে নিয়ে সাদাতকে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার অফার করা হয়। কিন্তু সাদাত হোসেন ছিলেন আপসীন এক নেতা। তিনি আওয়ামী লীগের কাছে নতি স্বীকার করেননি। এরপর সাদাতকে ঘিরে দেশে ব্যাপক আন্দোলন হলে 2015 সালের জানুয়ারিতে রমনা থানায় নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সাদাত হোসেন গুমের শিকার হয়ে আয়নাঘরে ছিলেন 130 দিন। সুপ্রিয় দর্শক, এই 5 জন ছাড়াও আরও অনেকেই আছেন যারা আওয়ামী লীগের কাছে কখনোই আপোষ করেননি। এই 5 নেতার সাথে হওয়া অন্যায় যারা জড়িত তাদের কঠিন শাস্তির দাবি করেছেন অনেকেই। তাদের এই দাবির সাথে আপনিও একমত কিনা জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।